ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবেই মাত্র একদিনে পুরীর প্রত্যেকটা সাইট সিন উড়িষ্যা গভর্নমেন্টের বাসে সিট বুক করে মাথা পিছু 595 টাকা খরচা করে কিভাবে ঘুরে দেখবে তার খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি কতদিন আগে সিট বুক করলে পরে তোমরা একদম সামনের দিকে সিট পাবে, অফলাইনে অনলাইনে কিভাবে তোমরা উড়িষ্যা গভর্নমেন্টের এই বাসগুলো বুক করবে, তাছাড়াও কতগুলো জায়গাতে ভিজিট করবে, যেই সব জায়গাগুলোতে ভিজিট করতে টিকিট মূল্য লাগে তাতে কত টাকা খরচা হতে পারে, খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে আজকের এই ভিডিও হবে ভীষণ জমজমাট। তাছাড়াও উড়িষ্যা গভর্নমেন্টের এই বাসে যদি তোমরা জার্নি করো কিংবা সাইট সিন ঘুরে দেখো, কোন কোন অসুবিধার মধ্যে তোমাদের পড়তে হতে পারে এবং তোমরা কি কি ফেসিলিটি পাবে, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে অসাধারণ ভাবে পুরীর সমুদ্র। কি দারুণ দৃশ্য! এই দৃশ্য দেখলে পরেই মনটা একদম জুড়িয়ে যায়। পুরীতে ঘুরে দেখার মতো প্রচুর কিন্তু জায়গা রয়েছে, টুরিস্ট পয়েন্ট রয়েছে বা বলতে পারো তীর্থস্থান রয়েছে। সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে তোমরা ঘুরে দেখে নিতে পারো। তবে তার জন্য একখানা কিন্তু ভালো ট্রাভেল এজেন্সি বা ভালো বুকিং কাউন্টার থেকে তোমাদেরকে বাস নয়তো গাড়ি বুক করতে হবে। কোথা থেকে তোমরা গাড়িটা ঠিক করবে সেটা আগে বলি। আমার ঠিক সামনের দিকে দেখা যাচ্ছে গোল্ডেন ট্রি হোটেল। গোল্ডেন ট্রি হোটেলের একদম ঠিক ডান দিকেই বলতে পারো এখানে কিন্তু রয়েছে একখানা বুকিং কাউন্টার। দেখো রোডের একদম ঠিক পাশে এটা হলো ওটিডিসির কিন্তু বুকিং কাউন্টার। এইখান থেকে তোমরা খুব সহজেই খুব সুন্দরভাবে সাইট সিন গুলো ঘুরে দেখে নিতে পারো। তবে বাসের টিকিট বুক করার প্রসেস কি কি রয়েছে, গাড়ি যদি বুক করো কত টাকা খরচা হতে পারে, সমস্ত কিছু ইনফরমেশন তুলে ধরবো। তার আগে একটু আমি রাস্তার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমুদ্র সৈকতের দিকে মুখ করে তাকিয়ে রয়েছি। হাতের ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্বর্গদ্বার কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে সেই দিকে। আর আমার হাতের ঠিক বাঁ দিকের রাস্তাটা যেখানে দেখা যাচ্ছে গোল্ডেন ট্রি হোটেল, সামনে দিয়ে সোজা চলে যাবে কিন্তু রাস্তাটা স্টেশনের দিকে। চলো এইবারে ওটিডিসির কাউন্টারে যাব, সমস্ত কিছু ইনফরমেশন তুলে ধরবো। ওটিডিসি বুকিং কাউন্টার থেকে শুধুমাত্র এসি বাসের ব্যবস্থা পাবে সাইট সিন ভ্রমণের জন্য। যারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে ঘুরতে চাইছো তারা মেন রোডের ওপরে প্রচুর প্রাইভেট ট্রাভেল এজেন্সি বুকিং কাউন্টার দেখতে পারবে, সেখান থেকে ছোট গাড়ি বুক করে নিতে পারো। ওটিডিসির বুকিং কাউন্টার থেকে আমি কিন্তু এসে বুক করে নিলাম বাসের সিট সাইট সিন ভ্রমণের জন্য। এখান থেকে এসি বাস ছাড়া হয় পুরো সাইট সিন ঘোরানোর জন্য। আর আমি যেহেতু একদিন আগে মানে কালকে আমি সাইট সিন ঘুরবো, একদিন আগে এসে বুকিং কাউন্টার থেকে সিটটা বুক করেছি, যার কারণে সিটটাও কিন্তু বেশ ভালো দিয়েছে। সামনের দিকের 5 আর 6 নাম্বার সিট। এইখান থেকে দিদি যে বসে রয়েছেন আমাকে বারবার করেই বলে দিলেন কালকে আমরা যেখান থেকে আর কি জার্নিটা স্টার্ট করব পান্থনিবাস, সেখানে কিন্তু সকালবেলা ঠিক 6টা 15-তে পৌঁছে যেতে হবে। কোনো কারণবশত যদি আমি পান্থনিবাসে 6টা 15-র মধ্যে পৌঁছাতে না পারি বা কালকে ট্যুরটা যদি আমার না হয়, তাহলে কোনো রকম কিন্তু এখান থেকে টাকা আমাকে রিফান্ড করা হবে না। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর সকালবেলা 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ওটিডিসির বুকিং কাউন্টার কিন্তু সারাদিন খোলা থাকে। তাই তোমরা যেদিন জার্নি করবে, ভালো সিট যদি পেতে চাও অবশ্যই চেষ্টা করবে একদিন বা দুদিন আগে এসে কিন্তু সিটগুলো বুক করে নেওয়ার। যাই হোক, কালকে সকালবেলা আমি 6টা 15-তে পৌঁছে যাওয়ার চেষ্টা করব পান্থনিবাসে, কারণ আমাকে ঘুরে দেখে নিতে হবে পুরো সাইট সিন। এসি বাসে করে পুরো আমি কিন্তু পুরীর সাইট সিন গুলো ঘুরবো। এতে আমার মাথা পিছু খরচা হলো 595 টাকা করে। চলো কালকে তাহলে দেখা হচ্ছে একদম সকাল সকাল পান্থনিবাসের সামনে। সকাল সকাল এসে বাসের সিটটা বুক করে নিলাম। পড়ে রয়েছে আজকে সারাদিনটা আমার হাতে। আজকে সারাদিনটা খুব সুন্দরভাবে পুরীতেই সময় কাটিয়েছিলাম। তার মধ্যে কিছুটা সময় কাটিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে আমার 2 ছেলেকে সাথে নিয়ে। তোমাদের কাছে ছোট্ট একখানা রিকোয়েস্ট, ভিডিওতে বলা সমস্ত ইনফরমেশনগুলোকে শুধুমাত্র তোমরা গুরুত্ব দিও। শরীরের পরিস্থিতি খারাপ থাকার কারণে গলার ভয়েসটাও ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। গলার ভয়েসটাকে শুধুমাত্র তোমরা ইগনোর করো। পুরীর সমুদ্র সৈকতে হর্স রাইড, ক্যামেল রাইড এইসবের ব্যবস্থা তো আগাগোড়াই ছিল। এখন নতুনত্বভাবে পুরীতে তোমরা আসলে পরে স্পিড বোটের ব্যবস্থাও পেয়ে যাবে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো সেই সব রাইডগুলো করেই নিতে পারো।
সমুদ্র সৈকতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। কম টাকা খরচা করে পুরী ভ্রমণের A to Z ইনফরমেশনের ওপরে একটি অলরেডি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা দেখতে ইন্টারেস্টেড রয়েছো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল শ্রী শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ থেকে আমি কিন্তু সোজা চলে এসেছি পান্থনিবাসের সামনে। তোমরা সকলেই জানো পুরী ভ্রমণে এসে আমি কিন্তু শ্রী শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠে নাইট স্টে করেছিলাম। পুরুষোত্তম গৌড়িয়া মঠের সামনে থেকে আমি কিন্তু একখানা টোটো ঠিক করে 80 টাকা ভাড়া দিয়ে পান্থনিবাসের সামনে চলে এসেছি। আর পান্থনিবাস থেকে কিন্তু আজকে আমাদের পুরী সাইট সিন ভ্রমণটা শুরু হবে, যেখানে বাস আসবে। আমাদেরকে 6টা 15-তে টাইম দেওয়া হয়েছিল, আমরা কিন্তু 6টার মধ্যেই পান্থনিবাসের সামনে পৌঁছে গিয়েছি। যারা আজকে পান্থনিবাসের সামনে থেকে পুরী সাইট সিন ঘুরে দেখবে তারা কিন্তু সকলেই আসতে শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো প্রচুর ভিড় রয়েছে, বাসের অপেক্ষাতেই দাঁড়িয়ে রয়েছে। এখন আপাতত পান্থনিবাসের ভেতরে কিন্তু চিল্কা ভ্রমণ যারা করবে সেই বাসটা এসে দাঁড়িয়ে রয়েছে। পুরী সাইট সিন ভ্রমণের যে বাসটা এখনো আসেনি, দেখি বাস কখন এসে পৌঁছাচ্ছে। যারা যারা পুরী সাইট সিন ভ্রমণের জন্য অনলাইনে সিট বুক করেছিল তারা এই বাসে করে জার্নি করতে পারবে। www.panthanibas.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে টিকিট বুক করে নিতে পারো। ওটিডিসি থেকে পুরীর সাইট সিন ভ্রমণের জন্য যে বাসগুলো ছাড়া হয় সেই বাসগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। অফলাইন এবং অনলাইন যেটার মাধ্যমেই সিট বুক করো না কেন, দুটোই একদম এসি বাস। তবে নিজস্ব অভিজ্ঞতা থেকে যদি বলি, অনলাইনে আগে থেকে সিট বুক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঘড়ির কাঁটায় যখন সকাল ঠিক 6টা 15 পান্থনিবাসের সামনে পরপর দুখানা বাস এসে কিন্তু দাঁড়ালো একদম রোডের ওপরে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সাদা রঙের বড় বাসটা রয়েছে, যারা অনলাইনে টিকিট বুক করবে পুরীর সাইট সিন ভ্রমণের জন্য তারা কিন্তু এই বাসে জার্নি করতে পারবে। এই সাদা বাসটার ঠিক পেছন দিকেই দাঁড়িয়ে রয়েছে হালকা আকাশি রঙের একখানা বাস। আর যারা অফলাইনে টিকিট বুক করবে তারা কিন্তু এই বাসে জার্নি করবে। আমরা যেহেতু অফলাইনে টিকিট বুক করেছি, আমরা কিন্তু এই যে আকাশি রঙের বাসটা রয়েছে এই বাসে জার্নি করব, মানে পুরো পুরীর সাইট সিনটা ঘুরে দেখব। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো গাড়িতেই কিন্তু একজন করে গাইড দাদা রয়েছেন। তাদের কাছে একখানা চার্ট রয়েছে, কারা অনলাইনে কারা অফলাইনে টিকিট বুক করেছে তাদের নামগুলো কিন্তু তারা এখানে জানিয়ে দিচ্ছে। কারা কোন গাড়িতে উঠবে সেইগুলোও বলে দিচ্ছে। চলো দেরি করব না, সোজা বাসে উঠে পড়বো। সকালবেলা ঠিক 6:30টার সময় কিন্তু বাস ছেড়ে দেবে পান্থনিবাসের সামনে থেকে। বাসের ভেতরের দিকের ভিউটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলোও কিন্তু খুব সুন্দর, বসে তোমরা আরাম পাবে। যাই হোক, এই হলো সিট, 2x2 সিটের ক্যাপাসিটি রয়েছে। এইদিকে দুজন, এইদিকে দুজন বসতে পারবে। ঠিক সিটের ওপরের দিকে তোমরা দেখতে পারবে সিট নাম্বার। তোমরা যারা সাথে লাগেজ ক্যারি করবে, উপরের দিকে কিন্তু ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে। পুরো এসি বাস রয়েছে, জার্নি করতে কোনো রকম সমস্যা হবে না। যেহেতু আমি একদিন আগে টিকিটটা করেছিলাম, আমার কিন্তু সিটটা পড়েছে একদম ঠিক সামনের দিকে, 5 আর 6 নাম্বার সিট। ছেলে আপাতত সিটেই বসে রয়েছে। তবে আমি তোমাদের বলছি, আজকে যে জার্নিটা শুরু করছি সকাল থেকে কিন্তু ওয়েদারটা একটু অন্যরকমের, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। পরে যদি গরম লাগে এসি কিন্তু চালিয়ে দেওয়া হবে, এখন আপাতত এসিটা বন্ধ রয়েছে। সিটগুলো কিন্তু বেশ ভালো, বসে আরাম রয়েছে। এই সিটে বসে পুরো যদি পুরী সাইট সিন ভ্রমণ করো কোনো রকম অসুবিধা হবে না। আর পুরোটাই কিন্তু কাচের জানলা, সিটে বসে বাইরের দিকের খুব সুন্দর ভিউ তোমরা লক্ষ্য করতে পারবে। ये सफर के दौरान ये लगभग 12-13 घंटा का सफर है, मगर इसमें आप लोगों को 5 घंटे का ही विजिटिंग टाइम मिलेगा। 5 घंटे में आप लोग इतने सारे जगह दिखेंगे। बाकी तो 6.5 घंटा आप लोगों का बस का रनिंग आवर है। आज फिर संडे में आप लोग घूमने के लिए आए, बहुत भीड़ होगा, हर जगह में बहुत रश है, बहुत। हम तो सरकारी गाइड है, हम तो सभी का पीछे पीछे नहीं जाएंगे, मैं सभी को थोड़ी ना ढूंढेंगे। जो मेरे साथ घूमना चाहेंगे मैं घुमा दूंगा। पहुंचने के बाद पहले लंच के लिए हम लोग रुकवाएंगे आधा घंटा। लंच के लिए अंदर में ओटीडीसी का रेस्टोरेंट है, वहां पे आप लोग ले सकते हैं, बट उसके अंदर चिकन मटन बिरयानी सब नहीं मिलेगा, नॉर्मल खाना मिलेगा। वेज थाली, नॉन वेज में फिश प्रॉन एग ही मिलता है। ये सफर में बहुत सारी छोटी छोटी बातों की ध्यान रखना बहुत जरूरी है। आप सब एजुकेटेड पर्सन डिपार्टमेंट ऑफ टूरिज्म के गाड़ी में घूमे होंगे, आज सभी आए हैं उड़ीसा टूरिज्म के गाड़ी में। इसके ऊपर डिपार्टमेंट ऑफ टूरिज्म का कुछ नियम, कुछ रेगुलेशन है, और ये 12-13 घंटे का सफर के दौरान सभी गेस्टों को लागू होगा।
ध्यान से सुनिए, रिक्वेस्ट ऑल ऑफ यू। सबसे पहली बात, आप लोग बस का नंबर याद रखेंगे, 800 आपका कोच नंबर है। गाड़ी रुकने के साथ साथ ही गाड़ी का अराइवल टाइम और डिपार्चर अनाउंसमेंट होगा। गाड़ी रुकने का टाइम, गाड़ी कितने समय पर खुलेगा, उसका समय बता दिया जाएगा। ये बहुत ही भाग दौड़ी का टूर है, इसमें फिजिकली और मेंटली फिट रहना बहुत जरूरी है, बिल्कुल मेरी तरह। और इसीलिए सभी को हर जगह में चलना पड़ेगा। जो नहीं चल पाएंगे गाड़ी में बैठे रहेंगे। ये पैकेज में आप लोग आए हैं, 4 दिन का प्रोग्राम 5 घंटे में देखेंगे। कौन क्या समझाया आई डोंट नो, मेरे को नहीं पता, बट ये पैकेज में आप लोग आए, लिमिटेड टाइम में इतने सारे जगह देखेंगे और वो भी हम लोग 239 किलोमीटर कवर करेंगे 6.5 घंटा में, इतना भीड़ भाड़ को प्रोटोकॉल तोड़ के। हर जगह में सरकारी गाड़ी में आप लोग आए हैं, थोड़ा बहुत सुविधा मिलेगा, डेस्टिनेशन पास रुकेगा, मगर एक जगह है उदयगिरी खंडगिरी, जहाँ पे पास में नहीं रुकेगा, 500 मीटर 600 मीटर दूरी पर रुकेगा, मगर वहां पे ऑटो वोटो चलता है। जो ऑटो वोटो में जाना चाहेंगे 10 रुपये ऑटो वाला लेकर गेट के पास पहुंचा देता है। और आप लोग जहां जहां जाएंगे हर जगह में जाने के लिए भी आप सभी को प्रवेश मूल्य भी लगेगा, एंट्री टिकट भी लगेगा, ये भी बता दिया मैं। एंट्री टिकट टोटल पैकेज अगर आप लोग मेरे को देना चाहेंगे 220 रुपये हम लेंगे, और खुद बना जाके खुद बना के जाके जाइए, हमें पता चाहिए, मगर हम लेंगे तो सारा जगह के एक साथ ही लेंगे। और अगर कोई 3 साल के ऊपर 12 साल के नीचे अगर कोई चाइल्ड रहेगा तो 90 रुपया देंगे, और हम कैश भी नहीं लेंगे, ऑनलाइन में ही लेंगे। जो मेरे को देना चाहेंगे दे सकते हैं, बता दिया पहले से। सरकारी बस में आप लोग आए तो गाइड हम लोग को कोऑपरेट नहीं किया, ये बात नहीं कोई नहीं बोल पाएगा, और हम भी जाके बार बार नहीं मांगेंगे भैया जाएंगे कि नहीं जाएंगे, आपका मर्जी, आप लोग घूमने के लिए, मैं थोड़ी ना आया घूमने के लिए। ये 220 रुपया टोटल पैकेज एंट्री, बाकी जूता रखने से लेकर वॉशरूम जाने तक सब पैसा आप लोग खर्च करेंगे। উড়িষ্যা গভর্নমেন্টের বাসে ঘুরলে পরে অবশ্যই মাথায় রাখতে হবে গাড়ির নাম্বারটা, তার সাথে গাইড দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিজের কাছে রাখাটাই ভীষণভাবেই প্রয়োজন। গাইড দাদার কথা শুনে একটু হলেও আন্দাজ করতে পেরেছো আজকের পুরো জার্নিতে আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। তবে যে গাড়িটা আমাদেরকে পুরো পুরীর সাইট সিন ভ্রমণের জন্য প্রোভাইড করা হয়েছিল, গাড়িতে সত্যিই জার্নি করতে কোনো রকম কষ্ট হবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। না কোনো ঝাঁকুনি, না কোনো জার্নি বুঝতে পারবে। সবার প্রথমে এসে দাঁড়ালাম আমি স্ট্যান্ড আর্ট মিউজিয়ামে। আর এই হলো মিউজিয়াম, আমাদেরকে ডাকাডাকি করছে। এখানে কিন্তু ভেতরে গিয়ে কোনো রকমের ভিডিও শুট করতে পারবো না। এক্সট্রা ভাবে তোমরা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে চাইছো তোমাদেরকে কিন্তু 2000 টাকা দিয়ে টিকিট আলাদা করে কেটে নিতে হবে। আমি আপাতত ভেতরের দিকে যাব, কারণ গাইড দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও শুট করতে পারবো না, আর ক্যামেরা দিয়ে ভিডিও শুট করলে পরে এক্সট্রা ভাবে 2000 টাকা আমাকে দিতে হবে, তাই অযথা আমি 2000 টাকা নষ্ট করিনি, আমি ফোনে কিন্তু ভিডিওটা শুট করছি। জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, হাতের কাজ এত সুন্দরভাবে নিখুঁত করে তৈরি করা হয়েছে এইসব জিনিসগুলো, যা অসাধারণ লাগছে। অনেকেই বাইরে বলা বলি করছিল এর আগের বার পুরী সাইট সিন ভ্রমণে এসে যাদের সাথে ঘুরেছিল তারা নাকি একদম লাস্টে এখানে নিয়ে এসেছিল, তাই সেইভাবে কিছুই ঘুরে দেখতে পারেনি। যেহেতু আমরা সবার প্রথমে এখানে ভিজিট করলাম, জায়গাটা ভীষণ সুন্দর করে কিন্তু উপভোগ করতে পারছি। ভীষণ সুন্দর সুন্দর মূর্তি তোমরা দেখতে পারবে, যা কিন্তু মাটি দিয়ে খুব সুন্দর করে খোদাই করে তৈরি করা হয়েছে। ভীষণ ভালো লাগলো। 10 মিনিট সময় দিয়েছে, তাড়াহুড়ো করে জায়গাটা ঘুরে আবার বাইরে বেরিয়ে যাব। শুধুমাত্র মাটি দিয়ে এত সুন্দর হাতের নিখুঁত কাজ, সত্যি কথা বলতে যারা বানিয়েছেন তাদের স্যালুট করা দরকার। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 7:25। এই মাত্র আমাদের বাস এসে দাঁড়ালো হোটেল গ্রিনল্যান্ডের সামনে। কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হলো, মোটামুটি সময় দেওয়া হলো 15 মিনিট। 15 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু সকালের জলখাবার কমপ্লিট করতে হবে। বেশ বড় হোটেল, বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বাসে যারাই ছিল তারা কিন্তু সকলেই নেমে সকালের জলখাবার আপাতত কমপ্লিট করছে। যেহেতু আমার সাথে ছেলে রয়েছে, আমি শুকনো খাবার কিছু কিন্তু আগে থেকেই ক্যারি করে নিয়েছি, সাথে আমার রয়েছে। আর আমি নর্মালি বাড়িতে থাকলে পরেও কিংবা বাইরে বেরোলেও এত সকাল সকাল সকালের জলখাবারটা খাই না, তাই আপাতত এখান থেকে কিছু খাচ্ছি না। তবে হোটেল গ্রিনল্যান্ডে খাবার দাবার কি কি ধরনের পাওয়া যাচ্ছে মেনু কার্ড থাকলে পরে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে শো করিয়ে দেবো। 15 মিনিট শুধুমাত্র টাইম দেওয়া হয়েছে। এই 15 মিনিটের মধ্যে তোমাদেরকে খাবার অর্ডার করতে হবে এবং ঝটপট করে খেয়ে আবার বাসে উঠতে হবে।
যেহেতু আমি কিছু খাবো না, তাই আপাতত বাসে উঠে বসলাম। সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাস ছেড়েই রওনা দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমি গিয়ে গ্রিনল্যান্ড হোটেলে যেটা দেখলাম, কোনো রকমের মেনু কার্ড ছিল না। সাউথ ইন্ডিয়ান প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল, যার মধ্যে ইডলি, সাম্বার, ধোসা, দই বড়া এইসব তো পাবেই, এবং সাথে পুরি এবং সবজিও পাওয়া যাচ্ছিল। চলে এলাম আমাদের দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি মা রামাচণ্ডী মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। মন্দির প্রাঙ্গণের ভেতরে যেহেতু কোনো রকমের ছবি তোলা এবং ভিডিও শুট করা অ্যালাউ নেই, তাই বাইরের দিক থেকে যতটা সম্ভব হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি। সামনেই চোখে পড়বে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার বড় একখানা প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দু সাইডেই রয়েছে বড় বড় কিন্তু হাতি এবং সিংহের মূর্তি, যেটা তোমরা দুদিকেই দেখতে পারবে। ভীষণ সুন্দর লাগছে। এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে হবে। মন্দির প্রাঙ্গণের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে, তবে এইখান থেকেই কিন্তু আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মন্দির চত্বরটা আসলে দেখতে কেমন রয়েছে। জুতোটা খুলে ভেতরের দিকে প্রবেশ করব, কারণ মন্দির প্রাঙ্গণে যেতে হলে ঠিক বাইরের দিকেই জুতো খুলে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হবে। এই মন্দির চত্বরের বাইরের দিকেও কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে, তবে তার আগে আমাদেরকে দর্শনটা সারতে হবে, কারণ আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। মন্দির প্রাঙ্গণের সামনে যেখানে বাস দাঁড়িয়েছিল, সেইখান থেকে মন্দিরে আসা এবং হাঁটা পথে মন্দির থেকে আবার বাসের কাছে পৌঁছে যাওয়া, ধরে নাও 5 মিনিট এমনিতেই চলে গেল। বাকি 5 মিনিটে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে হবে, দর্শন সারতে হবে। যারা ফটোশ্যুট করবে না, যারা কোনো রকমের কেনাকাটা করবে না, তাদের জন্য এই টাইমটা এনাফ। তারা ভালো করে দর্শনটা সারতে পারবে। যেহেতু আমার ভিডিও শ্যুট ছিল, যার জন্য বাইরে থেকেই আমি পুরো মন্দির চত্বরটা তুলে ধরতে পেরেছি, দর্শনটা সেভাবে আমার হয়নি। মা রামাচণ্ডী মন্দির প্রাঙ্গণকে পেছনে ছেড়ে বেশ খানিকক্ষণ পথ অতিক্রম করার পরে ফাইনালি এসে দাঁড়ালাম আমি চন্দ্রভাগা সি বিচে। চন্দ্রভাগা সি বিচটা কিন্তু ভীষণ সুন্দর এবং খুবই জমজমাট। অনেকেই বলে বা লোকমুখে যেটা আমি জানি, জীবনের যার যত পাপ রয়েছে অর্ধেক পাপ নাকি ধুয়ে যায় চন্দ্রভাগা সি বিচে স্নান করলে পরে। তাই হয়তো চন্দ্রভাগা সি বিচে এই পরিমাণে ভিড়। তবে সূর্যের আলো যখন চন্দ্রভাগা সি বিচের ওপরে পড়ে, পুরো চারিদিকের এরিয়াটা নাকি সোনালী রঙের হয়ে যায়। তোমরা এখানে কিন্তু অবশ্যই নামবে। আমাদেরকে বলে দিলেন গাইড দাদা যে এখানে তোমরা 5 থেকে 10 মিনিট সময় কাটাতে পারো। অনেকেই বাসে বসে রয়েছে, আমি বলবো এই ভুলটা একদম করবে না। বাস থেকে নেমে একটু কষ্ট করে এইসব জায়গাগুলো ঘুরে দেখবে, বেশ ভালো লাগবে। সূর্যের আলোটা একদম চোখের ওপরে পড়েছে, চোখটা বন্ধ হয়ে আসছে। জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই কিন্তু ঘুরে দেখবে। ফটোগ্রাফার দাদারা ঘুরে বেড়াচ্ছে, তোমরা চাইলে ছবি ক্লিক করাতে পারো, 50 টাকা করে নিচ্ছে কিন্তু। চন্দ্রভাগা সি বিচের সাথে লাগোয়া মেন রোড, যে মেন রোড ধরে আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাইড দাদা বলেছিলেন গাড়িতে বসেই সকলকে চন্দ্রভাগা সি বিচের সুন্দর দৃশ্য উপভোগ করে নেওয়ার জন্য। তবে অনেকেই গাইড দাদাকে বললেন না, আমরা চন্দ্রভাগা সি বিচে নামবো, একটু কাছ থেকে ঘুরে আসব। তবে সকলের কথা মাথায় রেখে গাইড দাদা খুব অল্প সময় দিয়েছিল চন্দ্রভাগা সি বিচটা ঘোরার জন্য, তাই অনেকেই নেমেছিল আর বেশিরভাগ জনই কিন্তু গাড়িতেই বসেছিলেন। এসে পৌঁছালাম আমি কিন্তু সূর্য মন্দিরের ঠিক সামনে, মানে কোনারক সূর্য মন্দিরের সামনে। মন্দির প্রাঙ্গণে পরে যাব, তার আগে আমাদের গাইড দাদা বললেন এখানে খুব সুন্দর একখানা কিন্তু মন্দির প্রাঙ্গণের উল্টো দিকেই রয়েছে মিউজিয়াম, সেই মিউজিয়ামটাকে ঘুরে দেখবো। মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করতে হলে মহিলাদের একটা গেট দিয়ে এন্ট্রি করতে হবে, আর পুরুষদের কিন্তু আলাদা গেট দিয়ে এন্ট্রি করতে হবে। সকলেই চলে গিয়েছে, দেরি করবো না, মিউজিয়ামটা আগে ঘুরে দেখবো। কোনারক সূর্য মন্দির ঘিরে যত ছোট বড় ইতিহাস রয়েছে, মন্দিরের শিলালিপি, মন্দিরের স্থাপত্য, সমস্ত কিছু বিশদে জানতে হলে তোমরা মিউজিয়ামটা একবার ঘুরে দেখে নিতে পারো। সূর্য মন্দির আগে ঠিক কেমন ছিল বহু বছর আগে, তার একখানা কিন্তু খুব সুন্দর ডেমো তুলে ধরা হয়েছে মিউজিয়ামের ভেতরে, যেটা তোমরা আসলে পরে কিন্তু দেখতে পারবে। মিউজিয়ামের ভেতরে তোমরা ছবি ক্লিক করতে পারবে, ভিডিও শুট করতে পারবে, কোনো রকমের বাধা নিষেধ নেই। মিউজিয়াম ঘোরার জন্য তেমন কোনো রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র ব্যারিগেট রয়েছে, যেই ব্যারিগেটের বাইরে থেকেই সব জিনিসগুলো তোমাদের দেখতে হবে। মিউজিয়ামের গ্যালারি নাম্বার এ ঘুরে এবারে ভিজিট করলাম গ্যালারি বি তে। এখানে আসলে তোমরা দেখতে পারবে সূর্য মন্দির এখন আপাতত যেই পরিস্থিতিতে রয়েছে
তার একখানা সুন্দর ডেমো, যেটা তোমরা এখানে দেখতে পারবে। সামনের দিকে তোমাদের দেখালাম যে সূর্য মন্দির আগে ঠিক কেমন পরিস্থিতিতে ছিল, কিভাবে সাজানো ছিল, আর এখন এই মুহূর্তে আমরা ঠিক যেইভাবে সূর্য মন্দির দেখি সেটাই কিন্তু এখানে ডেমোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরো চারিদিকে তোমরা দেখতে পারবে কোণারক সূর্য মন্দিরের প্রত্যেকটা অংশের কিন্তু সুন্দর সুন্দর খোদাই করা যে মূর্তিগুলো তার সম্বন্ধে লেখা রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা একবার পড়ে নিতে পারো। আর এই যে মন্দিরের যে ডেমোটা রয়েছে তার ঠিক ব্যাক সাইডে তোমরা কিন্তু বড় বড় তিনখানা মূর্তি দেখতে পারবে কালো পাথরের, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কোণারক সূর্য মন্দিরের এমনও কিছু অংশ বা পার্ট যেগুলো আমরা হয়তো কোনোদিনও দেখিনি, বা এমনও কিছু অংশ যেগুলো প্রায় ধ্বংসের দিকে, সেই সব জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আর্টিফিশিয়ালভাবে এই মিউজিয়ামের ভেতরে তুলে ধরা হয়েছে শুধুমাত্র পর্যটকদের জন্য, যাতে সকলেই দেখতে পারে। এমনকি মিউজিয়ামের ভেতরে বড় একখানা রয়েছে থিয়েটার, তোমরা এখানে বসে বিভিন্ন শো দেখতে পারো। বিশেষ করে এখানে কোণারক সূর্য মন্দির ঘিরে সমস্ত কিছু ইতিহাসগুলোই তুলে ধরা হয় থিয়েটারের মাধ্যমে। ফাইনালি ভিজিট করলাম আমি কোণারক সূর্য মন্দিরের ভেতরে। মন্দির চত্বর তোমাদেরকে খুব সুন্দর করেই ঘুরিয়ে দেখাবো, তার আগে এখানকার ভিড়টা তোমরা শুধু দেখো। মানে এই যে তোমরা পুরীর সাইট সিন গুলো ভ্রমণ করবে, প্রত্যেকটা সাইট সিনের মধ্যে থেকে আমি বলবো কোণারক সূর্য মন্দির কিন্তু সব থেকে বেশি ফেমাস, তাই এইখানে এই পরিমাণে ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে। এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করেছি। যখন তোমরা এন্ট্রি করবে সবার প্রথমে গিয়ে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবে। তবে বন্ধুরা আমার কিন্তু টিকিট কাটার কোনো ঝামেলা নেই, যে কটা জায়গা আজকে আমি ঘুরে দেখব এবং যতগুলো জায়গাতে এক্সট্রা ভাবে আমাকে টিকিট কাটতে হবে, টিকিট কাটার জন্য আমাকে কিন্তু আলাদা করে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না, কারণ আমাদের যে গাইড দাদা রয়েছেন, গাইড দাদাকে আমি কিন্তু এক্সট্রা করে দিয়ে দিয়েছি 220 টাকা। সেই 220 টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু টিকিট চার্জ গুলো দাদা নিয়ে নিয়েছে, তাই আমাদেরকে কোথাও গিয়ে টিকিট কাটতে হচ্ছে না। সামনেই দেখা যাচ্ছে কিন্তু সূর্য মন্দির, বহু পুরনো এক মন্দির। তবে বন্ধুরা আমি তোমাদের অবশ্যই বলবো সূর্য মন্দিরটা দেখার আগে মিউজিয়ামটাতে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে। এই মুহূর্তে যে বেঁচে থাকা সূর্য মন্দির, আর সূর্য মন্দির বহু বছর আগে যখন পুরো সুন্দর করে তৈরি করা হয়েছিল সেই সময় ঠিক কেমন ছিল দেখতে, সেটা যদি একবার দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন কতটা অংশ বেঁচে রয়েছে। রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। সুবিশাল এই মন্দিরটি উড়িষ্যার বিখ্যাত ও প্রাচীন মন্দির। রথের আকারে তৈরি করা হয়েছিল। অনেকে সূর্য মন্দির বলে থাকে, অনেকে আবার কোণার্ক সূর্য মন্দির বলে থাকে। সূর্যদেবকে উৎসর্গ করে সুবিশাল এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এই কোণারক সূর্য মন্দির। সূর্য মন্দির নাকি তৈরি করতে যে রাজা আর কি তৈরি করেছিলেন, তিনি 12,000 শ্রমিককে এখানে নিয়োগ করেছিলেন এবং সেই মন্দির তৈরি করতে নাকি সময় লেগেছিল 12 বছর। ভাবা যায় 12,000 শ্রমিক 12 বছর ধরে কিন্তু এই মন্দির চত্বর পুরো তৈরি করেছিল। তার মধ্যে থেকে অবশিষ্ট কিছু অংশ এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সূর্য মন্দিরের সামনেই রয়েছে সুবিশাল একখানা নাট মন্দির। নাট মন্দিরটি এখন প্রায় ধ্বংসপ্রায়, কাউকে সেইভাবে উঠতে দেওয়া হয় না। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখলে বুঝতে পারবে সুবিশাল রথের আকারে তৈরি এই মন্দির প্রাঙ্গণের চারিপাশে 24টি সুবিশাল চাকা রয়েছে। রয়েছে 7টি বড় বড় ঘোড়া। মন্দিরের গায়ে অসংখ্য নিখুঁত কারুকার্য, যা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আমার মতো করে সূর্য মন্দির ঘিরে যতটা জানি ততটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তবে সূর্য মন্দিরের ভেতরে থাকা 6 নাম্বার চাকাটির ছবি নাকি 20 টাকা ও 10 টাকার নোটে রয়েছে। এমনকি যে কটা চাকা রয়েছে মন্দির প্রাঙ্গণ ঘিরে, প্রত্যেকটি চাকার সাথে কোনো না কোনো রহস্য, কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে। গাইড দাদা সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানিয়ে দেবে এই মন্দির প্রাঙ্গণ সম্পর্কে। তোমরা গাইড দাদার সাথে থাকলে পরে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য ভালো করে জানতে পারবে। কোণারক সূর্য মন্দির ঘুরে আমরা বাসে উঠে বসেছিলাম। কোণারক সূর্য মন্দিরের সামনে থেকে প্রায় 1.5 ঘন্টার একখানা বাস জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম ধৌলিগিরিতে। ধৌলিগিরির যে মেন প্লেসটা রয়েছে সেখানে গিয়ে এখনো পৌঁছায়নি। আমাদের বাস এসে দাঁড়ালো ধৌলিগিরি পার্কিং জোনের কাছে, যেখানে আপাতত এখনো আমাদের কিন্তু বাসটা দাঁড়িয়ে রয়েছে।
বাস থেকে নেমে আমরা শুধু উঠলাম একখানা ট্রাভেরা গাড়িতে। তবে এই ট্রাভেরা গাড়ি কিন্তু আগে থেকেই দাঁড়িয়ে ছিল, শুধুমাত্র আমাদেরকে গাইড দাদা বললেন তোমরা বাস থেকে নেমেই ট্রাভেরা গাড়িতে উঠে পড়ো। এক্সট্রা ভাবে আমাদেরকে কিন্তু এই গাড়িগুলো বুক করতে হয়নি, পুরোটাই রয়েছে প্যাকেজের মধ্যে। এখন গাড়িতে বসে সকলেই রওনা দিয়েছে ধৌলিগিরির উদ্দেশ্যে। ফাইনালি চলে এলাম, এই যে ব্যাক সাইডে তোমরা ট্রাভেরা গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়ি ধরে ধৌলিগিরির একদম ঠিক সামনে। খুব অল্প একটু জার্নি করতে হবে এই ট্রাভেরা গাড়ি করে। যাই হোক, ধৌলিগিরিতে যে রয়েছে শান্তি স্তূপা, সেই শান্তি স্তূপা দেখার জন্য সামনের দিকে যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে। ধৌলিগিরি ঘোরার জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা মার্কেট এরিয়া এবং ধৌলিগিরি খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। হাতে মাত্র 15 মিনিট সময় ধৌলিগিরি ঘোরার জন্য। তবে যতগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি পার করে ধৌলিগিরির সামনে আসতেই মোটামুটি 5 মিনিট সময় এমনিতেই চলে যাবে। ফাইনালি চোখের সামনে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর শান্তির স্তূপ, যাকে প্যাগোডা বলা হয়ে থাকে। তবে বন্ধুরা, এই যে প্যাগোডা বা শান্তি স্তূপ রয়েছে ধৌলিগিরিতে, সামনের দিকের যে এরিয়াটা রয়েছে যেখানে সকলেই ফটোশুট করছে, ঘোরাফেরা করছে, এই জায়গাটা কিন্তু ভীষণ স্লিপ, মার্বেল বসানো রয়েছে। তবুও তোমরা যারা চটি জুতো পরে আসবে একটু সাবধানে হাঁটাহাঁটি করবে। এইখান থেকে দাঁড়িয়েও খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এই শান্তি স্তূপ দেখতে পারবে। তোমরা চাইলে পরে সিঁড়ি ধরে একদম ওপরের দিকে গিয়ে পুরো পরিক্রমা করে স্তূপের যে চারিদিকে 4খানা বুদ্ধদেবের 4 রকমের মূর্তি রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারো। আমি এইখান থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। শান্তি স্তূপ যখন তোমরা দেখতে যাবে, দেখো দু সাইডে রয়েছে কিন্তু বড় বড় 2খানা সিংহের মূর্তি, অসাধারণ লাগছে। ধৌলিগিরির পাশ দিয়ে বয়ে গেছে দয়া নদী। দয়া নদীকে রক্ত নদীও বলা হয়ে থাকে। দয়া নদীর পাশে হয়েছিল সেই কলিঙ্গ যুদ্ধ, যে যুদ্ধে প্রায় 1.5 লক্ষ সৈন্য ও মানুষের প্রাণ নিয়েছিলেন সম্রাট অশোক। সেই সময় দয়া নদীর জলের রং রক্তে লাল হয়ে গিয়েছিল, আর সেই নদীর জল রক্তে লাল হয়ে যাওয়ার ফলেই সম্রাট অশোক নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছিলেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে শান্তির বাণী তিনি প্রচার করতে থাকেন পুরো বিশ্বে। আর এইখানে অশোকের শিলালিপি ও অশোকের শান্তির বাণীও রয়েছে। ধৌলিগিরি কিংবা ধবলগিরি ঘুরে আমি উঠে বসেছিলাম বাসে। রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে গরম হচ্ছিল বলে পুরো বাসে ফুল স্পিডে এসি চালিয়ে দিয়েছিল, তাই জার্নি করতে কোনো রকম কষ্ট হচ্ছিল না। এদিকে বাসে বসে ছেলের সাথে খুনসুটি করতে করতে আমরাও এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। চলে এলাম ফাইনালি লিঙ্গরাজ মন্দিরের একদম ঠিক সামনে। লিঙ্গরাজ মন্দিরে আসার জন্য পার্কিং জোনের কাছে দাঁড়িয়ে রয়েছে আমাদের কিন্তু বাস থেকে নেমে 2-4 পা হেঁটে আমরা একদম মন্দির প্রাঙ্গণে প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়িয়েছি। এই মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলে পরে বেশ কিছু নিয়ম রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, যেগুলো তোমাদেরকে মানতে হবে। কোনো রকমের ফোন, ক্যামেরা, গ্যাজেট, তার সাথে চামড়ার জিনিস, সেটা ব্যাগ বলো, বেল্ট বলো, কোনো কিছু অ্যালাউ নেই। তোমাদেরকে কিন্তু শুধুমাত্র টাকা পয়সাটা সাথে নিয়ে মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে হবে। দর্শনের জন্য এখানে প্রচুর পরিমাণে লাইন হয়, যেমন জগন্নাথ দেবকে দর্শনের জন্য প্রচুর ভিড়, প্রচুর লাইন তোমরা দেখেছো এবং দেখো, তেমনি ভিড় কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরেও হয় ভোলেনাথকে দর্শন করার জন্য। আমাদেরকে গাইড দাদা বললেন যারা যারা দর্শন করবে তারা ভেতরে যেতে পারো, কিন্তু প্রচুর লাইন রয়েছে, দর্শন হবে না। তার জন্যই আমাদেরকে এমন একখানা জায়গাতে নিয়ে এলো যেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে পুরো মন্দির চত্বরটা দেখা যাবে। সেখান থেকে এবারে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির হলো একটি প্রাচীন মন্দির ও শ্রদ্ধেয় হিন্দু মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। তবে মনে করা হয়ে থাকে ভগবান শিব ও বিষ্ণুর মিলনের প্রতীক হলো লিঙ্গরাজ মন্দির। তাই এই মন্দিরকে হরিহর মহাদেব বা হরিহর মন্দিরও বলা হয়ে থাকে। যেহেতু ভোলেনাথ ও বিষ্ণুর মিলনের প্রতীক বলা হয়েছে, তাই লিঙ্গরাজ মন্দিরে ভোলেনাথকে একসাথে বেলপাতা ও তুলসী পাতা নিবেদন করা হয়ে থাকে। মহাশিবরাত্রিতে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম হয় লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের কমপ্লেক্সের ভেতরে ছোট বড় মিলিয়ে 50টিরও বেশি আরো কিছু মন্দির রয়েছে। এখন আমাদের গন্তব্যস্থল হলো উদয়গিরি খণ্ডগিরি। এই মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছে আমি উদয়গিরিতে।
উদয়গিরিতে আসার পথে বাস ড্রাইভার দাদা আমাদেরকে যেখানে মানে পার্কিং জোনের কাছে নামালেন, বাস থেকে নামার পরেই কিন্তু অটো লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে একখানা অটো ধরে আমি কিন্তু মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে চলে এলাম উদয়গিরি খণ্ডগিরির একদম ঠিক সামনে। উদয়গিরির পাহাড় থেকে কিন্তু সামনের দিকে তাকালে পরে দেখতে পারবে খণ্ডগিরির পাহাড়। একদম চূড়ার ওপরে দেখো দেখা যাচ্ছে সাদা রঙের একখানা মন্দির প্রাঙ্গণ, মন্দিরটাও খুব সুন্দরভাবে দেখা যায়। উদয়গিরিতে এই কারণেই এসেছি কারণ আমাদেরকে সময় দেওয়া হয়েছে 30 মিনিট। আর উদয়গিরির যে পাহাড়ের চড়াইটা রয়েছে সেটা অনেকটাই কম খণ্ডগিরির থেকে তুলনামূলক। খণ্ডগিরির পাহাড়টা কিন্তু অনেকটা উঁচু। আমার মনে হয় না 30 মিনিট সময়ে তোমরা দুটো পাহাড় একসাথে কভার করতে পারবে। তবে বন্ধুরা, যখন আমরা বাস থেকে নেমেছিলাম গাইড দাদা কিন্তু সকলের হাতেই টিকিট দিয়ে দিয়েছিলেন। উদয়গিরি এবং খণ্ডগিরিতে যাওয়ার জন্য কিন্তু টিকিটের প্রয়োজন হয়। যেহেতু দুটো পাহাড়ে ওঠার জন্য টিকিট একটাই রয়েছে তাই সকলের হাতে টিকিটটা দিয়ে দিলেন এবং গাইড দাদা বলে দিলেন তোমাদের যে পাহাড়ে উঠতে ইচ্ছে হয় তোমরা সেই পাহাড়ে যেতে পারো ওই টিকিটটা নিয়ে। আমরা অবশ্য উদয়গিরিতে এসেছি, উদয়গিরির পাহাড়টা ঘুরে দেখবো। এখান থেকে খণ্ডগিরির পাহাড়টাও একটু ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব, আশেপাশের ভিউ কেমন রয়েছে সেটা ক্যাপচার করব। উদয়গিরিতে ছোট বড় মিলিয়ে মোটামুটি 18টা গুহা রয়েছে। প্রত্যেকটা গুহা বা গুম্ফার আলাদা আলাদা নাম রয়েছে, জড়িয়ে রয়েছে তার সাথে ছোট বড় ইতিহাস। 18টি গুহার মধ্যে এলিফ্যান্ট গুম্ফা এবং সর্প গুম্ফা হলো সকলের কাছে বেশি পরিচিত। এলিফ্যান্ট গুম্ফা মানে যে গুহাটা প্রায় হাতির আকার ধারণ করেছে। প্রত্যেকটা গুহার সামনে থেকে দাঁড়িয়ে তোমরা কোনো না কোনো আকৃতি অবশ্যই বুঝতে পারবে। উদয়গিরি খণ্ডগিরি একসময় একটা পাহাড়ই ছিল, যার নাম ছিল সানরাইজ পাহাড়। সময়ের পরিবর্তে দুটো পাহাড় আলাদা হয়ে গিয়েছে। উদয়গিরিতে এসে একদম যখন তোমরা ওপরের দিকে চলে আসবে এইখান থেকে পুরো খণ্ডগিরি পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে। দেখো পুরো একদম চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে সিঁড়ির মতো কিন্তু ধাপে ধাপে কাটা রয়েছে পাথরগুলোকে। সিঁড়ি তৈরি করা হয়েছে যা দিয়ে সকলেই কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের কাছে। তবে যেটা বুঝলাম তোমরা খুব অল্প সময়ের মধ্যে উদয়গিরিটা ঘুরে নিতে পারবে। যাদের পায়ে জোর আছে, সাথে বয়স্ক মানুষজন কিংবা ছোট বাচ্চা নেই, তারা কিন্তু চটজলদি করে খণ্ডগিরি থেকেও ঘুরে আসতে পারবে। এখানে আসলে পরে প্রচুর তোমরা দেখতে পারবে কিন্তু ছোট ছোট গুহা। আর এই গুহাগুলো কিন্তু রিসেন্ট তৈরি করা নয় বা আর্টিফিশিয়াল নয়, এইগুলো প্রাচীন গুহা। গুহাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো খুব কিন্তু গভীর নয়, ছোট ছোট গুহা, ছোট বড় অনেক গুহা রয়েছে। একদম ওপরের দিকের যে পাহাড়টা রয়েছে দেখো প্রচুর মানুষজন কিন্তু ওপরে উঠেছে। ওপর থেকেও কিন্তু চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর। দেখি চেষ্টা করব ওপরের দিকে গিয়ে চারিদিকের ভিউটা একটু তুলে ধরার। আশা করছি তোমরা অনেকেই জানো উড়িষ্যার দিকে কিংবা সমুদ্র এলাকার দিকে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না। তবে উদয়গিরি খণ্ডগিরি ঘোরার সময়, সেটা শীতের মরশুম হোক কিংবা গরমের সময়, ছাতা এবং জলের বোতল নিজের কাছেই রাখার চেষ্টা করবে। উদয়গিরি ঘুরে যেটা বুঝতে পারলাম, উদয়গিরিতে বসার মতো প্রচুর ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যেটা ভীষণভাবেই কাজে লাগবে। তাছাড়াও একদম পাহাড়ের ওপরে উঠে গেলে পুরো ভুবনেশ্বর সিটিটা দারুণ সুন্দরভাবে দেখতে পারবে। উদয়গিরি ঘোরা আমার কমপ্লিট। এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমি খণ্ডগিরির ঠিক সামনে। খণ্ডগিরিতে যখন তোমরা ভিজিট করবে সামনের দিকে এই যে গেটটা দেখা যাচ্ছে, দুজন দাঁড়িয়ে রয়েছে। সবার প্রথমে তোমাদেরকে টিকিটটা চেক করাতে হবে। তবে অবশ্য উদয়গিরিতে যাও কিংবা খণ্ডগিরিতে যাও তোমাদেরকে কিন্তু টিকিট চেক করিয়ে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। এইখান থেকে দাঁড়িয়ে সামনের দিকে একটু ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে রয়েছি খণ্ডগিরির সামনে, ওই পাশেরটাই কিন্তু হলো উদয়গিরি। দুটো গেটের সামনে টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে যেতে হবে। অনেকগুলো সিঁড়ি রয়েছে। আমি তোমাদের বলবো সাথে বাচ্চা কাচ্চা থাকলে পরে তোমরা কিন্তু খণ্ডগিরিতে যেও না। এবারে যদি তোমাদের পায়ে জোর থাকে তোমরা যেতে পারো। খণ্ডগিরিতে যাওয়ার পথে এখানে মুখের সামনে তোমরা দেখতে পারবে ওয়াশরুমের ব্যবস্থা, তোমরা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারো। উদয়গিরি পাহাড়ের মতো খণ্ডগিরির পাহাড়েও ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 15টির কাছাকাছি গুহা বা গুম্ফা, এবং পাহাড়ের চূড়ায় রয়েছে জৈন মন্দির। যে জৈন মন্দিরটা ভুবনেশ্বর সিটি কিংবা এয়ারপোর্ট থেকেও দেখা যায় খুব সুন্দরভাবে। খণ্ডগিরি এবং উদয়গিরি ঘুরে আমি বাসে উঠে বসেছিলাম। সোজা বাস ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে এসেছিল নন্দনকাননে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 3:15। এখন বসে রয়েছি নন্দনকাননের ভেতরে।
ওটিডিসির একখানা নিজস্ব হোটেল রয়েছে, দুপুরের খাবার এখান থেকেই কিন্তু কমপ্লিট করব। প্রচুর ভিড়, প্রচুর নয়েজ। আমি যে আজকের এই ট্রিপটা কিভাবে কমপ্লিট করছি শুধু আমিই জানি। সমস্ত কিছু খুঁটিনাটি তোমাদেরকে কিন্তু জানাবো যে এই ট্রিপটা করলে পরে তোমাদের কোথায় কি ধরনের প্রবলেম হতে পারে। যাই হোক, ফটাফট কিন্তু আমি দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। আমাদেরকে সময় দেওয়া হয়েছে 8 ঘন্টার মতো। এখানে রয়েছে কিন্তু একখানা এগ থালি, একটা রয়েছে ফিশ থালি। সমস্ত কিছু সবজি তরকারি কিন্তু একই রয়েছে দুটোতে। এটাতে শুধু ডিম রয়েছে 2 পিস, আর এটাতে শুধু মাছ রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাদা ভাত, পাঁপড় ভাজা, আচার, আলু ভাজা, ডাল। এখানে মিষ্টি কিছু একটা রয়েছে ক্ষীরা টাইপের, আর এখানে রয়েছে 2 পিস কিন্তু ডিম। আর এটাতে সমস্ত কিছু সেম রয়েছে, শুধু মাছ রয়েছে। ঝটপট করে খেয়ে নেবো। খাবার কমপ্লিট করে সমস্ত কিছু তোমাদের জানাবো যে এই ট্রিপটা করলে পরে তোমাদের কত রকম প্রবলেম ফেস করতে হতে পারে। সবার প্রথমে এসে কাউন্টারে গিয়ে খাবারের অর্ডার করে একখানা টোকেন করাতে হবে। টোকেন হাতে নিয়ে টাকা জমা করতে হবে, তারপরে তোমাদের কাছে খাবার এসে পৌঁছাবে। এতেও বেশ অনেকক্ষণ সময় নষ্ট হয়েছিল ভিড় থাকার কারণে। এক থালি নিলে দাম পড়বে 150 টাকা, ডবল এগ নিলে দাম পড়বে 170 টাকা, মাছের থালির দাম রয়েছে 180 টাকা। নো ডাউট এইখানকার খাবার দাবার ভীষণ ভালো, খাবারের কোয়ালিটি ভালো, তবে এতটা পরিমাণে ভিড় থাকার কারণে হয়তো এইখানকার সার্ভিসটা খুব একটা ভালো ছিল না, যেটা পার্সোনালি আমার মনে হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এইবারে নন্দনকানন পুরোটাই ঘুরে দেখবো। পুরো তো আর ঘোরা সম্ভব নয়, 8 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হয়েছে। গাইড দাদা সকলকে সাথে নিয়ে যাচ্ছে, পুরো নন্দনকাননটা ঘোরাবে। 8 ঘন্টার মধ্যে যতটা সম্ভব ততটাই আমি তুলে ধরবো। মেন গেট দিয়ে এন্ট্রি করার সাথে সাথেই চোখে পড়বে সুন্দর একখানা সুবিশাল হাতি স্ট্যাচু। চারিপাশটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো। নন্দনকানন একখানা চিড়িয়াখানা তো বটেই, তবে নন্দনকাননের ভেতরে বেশ কিছুটা জায়গা জুড়ে খুব সুন্দর করে গার্ডেনিং এরিয়া রয়েছে। পাশেই দেখতে পারবে আই লাভ নন্দনকানন বড় করে লেখা, যেখানে সকলে দাঁড়িয়ে ছবি তুলতে ভীষণভাবেই ব্যস্ত। নন্দনকাননের ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই পুরো নন্দনকাননের একখানা ম্যাপ চোখে পড়বে। যারা ঘুরতে চাইছো পায়ে হেঁটে, এই ম্যাপের একখানা ছবি অবশ্যই তুলে নিতে পারো। इधर देखिए अर्जुटान स्ट्रॉक, अर्जुटान स्ट्रॉक इसको बोलते हैं हाड़गीड़ा पंछी बोला जाता है, और इंडिया, श्रीलंका, बांग्लादेश वेटलैंड एरिया पे देखने के लिए मिलता है, कोस्टल वेटलैंड एरिया पे देखने के लिए मिलता है अर्जुटान स्ट्रॉक। देखिए आप लोग, এটাকে বাংলায় বলা হয় হাড়গিড়া পাখি, আরো শুদ্ধ বাংলায় বলা হয় মদন টাক। सफेद मोर हाईली एंडेंजर्ड है, शेड्यूल 1 कैटेगरी में आता है। इधर आइए आगे, अभी दिखाएंगे एमू। এর আগে কোনোদিনও সাদা ময়ূর দেখিনি। নন্দনকাননে এসে সাদা ময়ূর দেখে চলে এলাম ইমু দেখতে। বলা হয়ে থাকে পুরো নন্দনকাননের ভেতরে 1660টিরও বেশি পৃথক প্রাণী রয়েছে। सिंग टूट जाने पे दोबारा नया सिंग होगा, मगर मेल का हॉर्न होता है, फीमेल का नहीं होता। এটাকে বাংলায় বলা হয় কুজো হরিণ, इसको हॉग डियर बोला जाता है। वो सफेद वाला हिरन दिख रहा है लास्ट में, काला भी दिख रहा है। सफेद काला वो सब ब्लैक बॉक कैटेगरी में आता है। ये सफेद वाला हिरन बहुत ही कम चिड़ियाघर में देखने के लिए मिलेगा, इसको बोलते हैं श्यामांग। देख लीजिए, ये बहुत ही कम चिड़ियाघर में देखने के लिए मिलेगा। सिम्पांजी तो देखने के लिए मिलेगा, मगर श्यामांग नहीं है। সিয়ামাং আমাদের দেখে যা সুন্দর খেলা দেখালো, যা দেখে সত্যিই মন ভরে গেল। বাচ্চারা আসলে ভীষণভাবে মজা পাবে নন্দনকানন ঘোরার সময়। 35 साल तक जिंदा रहेगा ये, कैप्टिविटी में 35 साल, हैबिचुड में 30 साल। क्रोकोडाइल का कैप्टिविटी के अंदर ब्रीडिंग होता है, और वर्ल्ड में फर्स्ट टाइम घड़ियाल का कैप्टिविटी ब्रीडिंग नंदनकानन दिखाया था, मगर अभी वो सेक्शन बंद करके रखा है। वो सेक्शन भी उनका रिसर्च सेंटर है, वो नेट लगा के रखते हैं, मगर अभी खुला है। मेरे पास इंफॉर्मेशन आया, इसलिए मैं आप लोगों को लेके जाऊंगा वहाँ पे। एक साथ में कम से कम 200-250 क्रोकोडाइल एक साथ देखने के लिए मिलेगा। क्रोकोडाइल देखने के बाद ही हम लेके जाएंगे एलिफेंट
और स्मॉल कैट दिखाएंगे। एलिफेंट स्मॉल कैट देखने के बाद ही हम टाइगर का एरिया को शुरू करेंगे। आओ 4:15 हो गया, हम टाइम के हिसाब से चलेंगे क्योंकि 4:15 में खाने देने का समय है और उस समय टाइगर निकलेगा ही निकलेगा। গাইড দাদার পেছন পেছন আমরা কিভাবে হন্ততন্ত করে রওনা দিয়েছি তোমরা বুঝতেই পারছো। আমরা সকলেই ভীষণ মজা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। 1660টিরও বেশি পৃথক প্রাণী রয়েছে, তার মধ্যে থেকে কিছু প্রাণী দেখার সুযোগ আজ আমাদের হয়েছে, যেখানে এসে এতগুলো কুমির একসাথে দেখতে পেয়েছি, যেটা আগে কোনোদিনও দেখিনি। সত্যি এক আলাদা রকমের অভিজ্ঞতা। নন্দনকানন ঘুরে আমার তো বেশ ভালো লেগেছিল। এতটা শর্ট টাইমের মধ্যে এত সুন্দর করে নন্দনকানন পুরো ঘুরতে পারবো সত্যিই আশা করিনি। প্রত্যেকটা জায়গাতে গাইড দাদা খুব অল্প সময় করেই দিয়েছিল, তবে নন্দনকাননে এসে যে সময়টা দিয়েছিল তাতে দারুণ সুন্দর করে নন্দনকানন ঘুরেছি, তার সাথে প্রচুর জীবজন্তুর দেখা পেয়েছি। নন্দনকাননের ভেতরে বাস সাফারি করতে পারবে, ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, যেসব গাড়ি করে পুরো নন্দনকানন ঘুরতে পারবে। তবে আমি তোমাদের পার্সোনালি বলবো, যদি তোমরা গাইড দাদার কথা অনুযায়ী গাইড দাদার সাথে ঘোরো প্রচুর জীবজন্তুর দেখা পাবে। শুধুমাত্র গাইড দাদার কথা আমরা মেনেছিলাম বলে আমরা যতজন ছিলাম প্রত্যেকে একসাথে বাঘ, সিংহ, সাদা বাঘ সমস্ত কিছু দেখতে পেয়েছিলাম পর পর, সাথে হাতি, কুমির কোনোটাই বাদ যায়নি। ये हाईली एंडेंजर स्पेसिस है, अभी ये शेड्यूल 1 कैटेगरी में आता है। ये टाइगर से बहुत अग्रेसिव होता है। टाइगर को ऐसे मांस खा के छोड़ देगा, मगर ये हड्डी को भी खा के डाइजेस्ट कर सकता है। और ये बेसिकली ये डॉग स्पेसिस में आता है, टाइगर कैट स्पेसिस में आता है। और ये डॉग स्पेसिस, नो हाइना। হাইনা মানে নেকড়ে বাঘ, এটা উলফ। সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত নন্দনকাননের গেট খোলা থাকে। বিকেল 5:30টার মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। নন্দনকানন ঘুরে আমরা উঠে বসেছিলাম বাসে। বাসে ওঠার পরে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার একখানা বাস জার্নি কমপ্লিট করে এসে আমরা পৌঁছালাম পুরীতে। তবে বন্ধুরা, আমরা জার্নি শুরু করেছিলাম পান্থনিবাস থেকে। আমাদেরকে কিন্তু বাস ড্রাইভার দাদা ড্রপ দিল ওটিডিসির যে বাসগুলো রয়েছে বাস ডিপো, সেই বাস ডিপোতে। সেখান থেকে একখানা টোটো ঠিক করে আমরা সোজা চলে এসেছি একদম স্বর্গদুয়ারের সামনে। স্বর্গদুয়ারের সামনে আমি যাইনি, এখন আপাতত ওটিডিসির যে অফিসটা রয়েছে যেখান থেকে বাসের টিকিটগুলো বুক করেছিলাম সেই অফিসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবারে আমি বলি তোমাদেরকে কিছু কথা, সুবিধেগুলোই বলি। আমাদের সাথে যেহেতু গাইড দাদা ছিল, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ইনফরমেশন দিয়েছে কোথায় কি করা উচিত, এবং সেই জায়গাটার ছোট্ট করে ইতিহাস বলার চেষ্টা করেছে, যেগুলো আমার কাছে মনে হলো একখানা বেস্ট পার্ট। তাছাড়াও নন্দনকানন যে ঘুরেছি, নন্দনকাননেও কিন্তু গাইড দাদা পুরো আমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জীবজন্তু সম্বন্ধে বলেছে এবং খুব সুন্দর করে গাইড করে নন্দনকাননটা ঘুরিয়েছে। এবারে যদি আমি বলি অসুবিধের কথা, যেহেতু আমার সাথে রিশু ছিল, আমার কিন্তু প্রায় বিধ্বস্ত অবস্থা, বুঝতেই পারছো আমাকে দেখে। প্রত্যেকটা জায়গা ঘোরার জন্য মাত্র দেওয়া হচ্ছিল 15 থেকে 20 মিনিট, যেটা আমার জন্য একটু কিন্তু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমার ভিডিও শুট থাকে, সাথে যেহেতু ছোট ছেলে রয়েছে তারও উপরে কিন্তু আমার খেয়াল রাখতে হয়, ওরও খাওয়া দাওয়ারের ব্যাপারগুলো রয়েছে। তাই 15 থেকে 20 মিনিটটা আমার মনে হয় বড্ড অল্প সময় দেওয়া হচ্ছিল প্রত্যেকটা টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখার জন্য। আমাদের বাসে আজকে কিন্তু মোটামুটি 40 জন আমরা একসাথে পুরোপুরি সাইট সিন ঘুরেছি। সকলেই যেহেতু সারাদিন একসাথে ছিলাম, সকলের সাথেই একখানা আলাদা রকম বন্ধুত্ব হয়ে গিয়েছে, খুব সুন্দর মজা করেছি। তবে যারা কাপেলরা আমাদের সাথে ছিল তাদের খুব একটা প্রবলেম হয়নি, যাদের সাথে ছোট বাচ্চা ছিল এবং বয়স্ক মানুষজন ছিল তাদের কিন্তু একটু সমস্যা হয়েছে। তবে আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, আজকের এই পুরো ট্রিপটা করার পরে তোমরা যারা কাপেলরা রয়েছো, অল্প বয়সের ছেলে মেয়েরা রয়েছো, যাদের পায়ে জোর রয়েছে, তারা কিন্তু এইখান থেকে মানে ওটিডিসির যে অফিস রয়েছে সেখান থেকে বাসের টিকিট বুক করে পুরীর সাইট সিন ঘুরতে পারো। যাদের সাথে ছোট বাচ্চা রয়েছে, যাদের সাথে বাড়ির বয়স্ক মানুষজনেরা থাকবে, তারা কিন্তু রিস্ক নেবে না, আমি বলবো একটু কষ্টকর হয়ে যাবে। প্রত্যেকটা জায়গাতে যাওয়া আসাতেই তো আমাদের 10 মিনিট লেগে যাচ্ছিল, সেখানে 5 মিনিটে আর কিভাবে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখবো। সেখানে আবার ভিডিও শুটের কাজ, মানে ভিডিওটাও যে আমি কিভাবে করেছি শুধুমাত্র আমিই জানি। যাই হোক, মোটামুটি আমার কিন্তু এক্সপিরিয়েন্স বলতে পারো একদম ঠিকঠাকই ছিল।
তবে ওই রিশুকে নিয়ে একটু আমার সমস্যা হচ্ছিল। এবারে বলি তোমাদেরকে, যেখানে যেখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল দাদারা বলছিল তোমরা ওয়াশরুম ব্যবহার করতে পারো, কিন্তু যেই সময়টা দেওয়া হচ্ছিল আমার মনে হচ্ছিল ওয়াশরুমের সামনেও যে পরিমাণে ভিড়, যে পরিমাণে লাইন, আমাদের ঘোরার টাইমটাও চলে যাবে। যাই হোক, আজকের এই পুরো ভিডিওটি আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক করে দিতে পারো, এবং যারা এই ভিডিওগুলো দেখছো এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।